8.5 চ্যাপ্টারে আমাদের প্রথম ম্যাথ বলা হয়েছে কোনো বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন তা কোনো নির্দিষ্ট সরল রেখার সমান্তরাল হয়। তাহলে প্রথমে যে কোনো ব্যাসার্ধের আমি একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। ধরে নিলাম ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এবং একটি নির্দিষ্ট সরল রেখা আমাকে আঁকতে হবে। ধরে নিলাম এটা হলো এবি সরল রেখা। এখন আমাকে বলেছে কোনো একটি বৃত্তে এই বৃত্তটিতে দুটি এমন স্পর্শক আঁকতে হবে যেটা কোনো নির্দিষ্ট সরলরেখা এ বি এর সমান্তরাল হয়, এমন এই বৃত্ত দিয়ে স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ও কেন্দ্র হতে এ বি এর উপর একটি লম্ব অঙ্কন করব। তাহলে সেটা কিভাবে করব, এখন ও থেকে এ বি এর উপর আমি এইভাবে একটি ছেদক আঁকবো। এতে আমি এই বি সরলরেখা এটা একটু বড় করে দিলে সুবিধা হবে। পরবর্তীতে যে দুই বিন্দুতে এটা ছেদ করেছে এই দুই বিন্দু সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকবো। এবার কেন্দ্রের সাথে যদি এটা আমি যোগ করে দিই তাহলে এটাই হবে আমার এ বির উপর লম্ব। তাহলে আমরা লম্ব অঙ্কন করে নিলাম। এবার লম্ব অঙ্কন করে তা পিছনের দিকে একটু বর্ধিত করি। ধরে নিলাম তা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে এম ও এন বিন্দুতে ছেদ করে। এখন এই এম বিন্দুতে আমি লম্ব অঙ্কন করব এবং এন বিন্দুতেও আরেকটি লম্ব অঙ্কন করব। এখন এই বিন্দু এবং এই বিন্দু যদি আমি যোগ করে দিই তাহলে আমি এখানে একটি লম্ব পাবো, যা হবে এই বৃত্তের উপর একটি স্পর্শক। ধরে নিলাম সেই স্পর্শকটি হবে সি এবং ডি। একইভাবে এন এর উপর আমি এন বিন্দুতেও আরেকটি লম্ব অঙ্কন করব। এখন যদি এই বিন্দু এবং এই বিন্দু যোগ করে দিই তাহলে এটা হয়ে যাবে আমাদের লম্ব, এবং এই লম্বটাও এই বৃত্তের একটি স্পর্শক হবে এবং এই দুটি স্পর্শকই এই সরলরেখার সমান্তরাল হবে। ধরে নিলাম এটার নাম হবে ই এবং এফ। তাহলে আমরা দুটি সরলরেখা পেলাম যারা ও বৃত্তের স্পর্শক এবং এ বি এর সমান্তরাল। এখন আমরা আমাদের বিশেষ নির্বাচন বা অঙ্কনগুলো লিখে নিব। তাহলে এখন দেখেন বিশেষ নির্বাচন কিন্তু আপনারা লিখতে পারবেন যে আমাদের বলা হয়েছে কোনো একটি বৃত্ত। তাহলে আমি ধরে নিব যে আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত নিই এবং এ বি একটি সরল রেখা যার সমান্তরাল করে ও কেন্দ্র বিশিষ্ট উপর সাথে একটি স্পর্শক বা স্পর্শক অঙ্কন করতে হবে যা এ বি সরল রেখার সমান্তরাল হবে। এটাই আমার অঙ্কন, এটাই আমার বিশেষ নির্বাচন। তাহলে আমরা যদি আমার অঙ্কনটা লিখতে চাই তাহলে আমরা কিভাবে শুরু করতে পারি, যেহেতু আমাদের বিশেষ নির্বাচনে আমরা লিখব যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এবং এবি সরলরেখা দেওয়া আছে এবং ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি সরলরেখা সমান্তরাল করে স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে আমরা অঙ্কন এভাবে শুরু করতে পারি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত হতে এ বি এর ওপর এটা যদি আমি মান দিই যে ও আর লম্ব অঙ্কন করি, লিখি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত হতে, না এখানে লেখা হবে বৃত্ত এ কেন্দ্র ও হতে
কি করেছি, এ বি এর উপর লম্ব ও আর অঙ্কন করি। এ বি এর উপর ও আর লম্ব অঙ্কন করি। এখন এখানেও আমি একটা নাম দিই, যে এই বিন্দুটার নাম হলো কিউ। তাহলে বলতে পারবো যে ও আর লম্ব এ বি কে কিউ বিন্দুতে এবং ও বৃত্তকে এম বিন্দুতে ছেদ করেছে। তার আগে আমি লিখে নিই যে ও আর পিছনের দিকে বর্ধিত করি। ও আর লম্ব অঙ্কন করি, ও আর কে পিছনের দিকে বর্ধিত করি, যাতে বৃত্তকে বা ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তকে এম ও এন বিন্দুতে ছেদ করে। এম ও এন বিন্দুতে ছেদ করে এবং এবি সরলরেখাকে কিউ বিন্দুতে ছেদ করে এবং এবি সরল রেখাকে কিউ বিন্দুতে ছেদ করে। এখন এম ও এন বিন্দুতে লম্ব সিডি এবং ইএফ অঙ্কন করি। ও এন বিন্দুতে যথাক্রমে লম্ব, কি লম্ব অঙ্কন করব, সিডি লম্ব ও আর বলতে পারি, সিডি লম্ব ও আর বা ও এম বলতে পারি আমি, ও এম, এবং এখানে আমি বলতে পারি ইএফ লম্ব ও এন। ও এন অঙ্কন করি। তাহলে এই সিডি এবং ইএফই হলো আমাদের নির্ণেয় স্পর্শক। সুতরাং সিডি এবং ইএফই নির্ণেয় স্পর্শক। আমাদের কিন্তু এটা বের করতে বলা হয়েছিল যে এবি রেখার সমান্তরাল হবে, সিডি এবং ইএফ সমান্তরাল হয়েছে এবং ও বৃত্তের স্পর্শক হয়েছে। আমাদের এখনকার সম্পাদ্য বলা হয়েছে কোনো বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন তা কোনো নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব হয়। তাহলে আমরা প্রথমেই যে কোনো ব্যাসার্ধে একটি বৃত্ত অঙ্কন করে নিই। ধরে নিলাম সেটা হলো আমার ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত। এখন বলা হয়েছে এমন একটি সরলরেখার উপর লম্ব হবে, একটি নির্দিষ্ট সরলরেখা। তাহলে আমি যে কোনো একটি সরলরেখা নিয়ে নিই। এখানে ধরে নিলাম আমি এ এবং বি সরলরেখা নিলাম। এখন আমাকে বলা হয়েছে যে কোনো বৃত্ত ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত এর স্পর্শক অঙ্কন করতে হবে যেখানে এবি সরলরেখার উপর এই স্পর্শকগুলো লম্ব হবে। তাহলে প্রথমে যে কাজ হবে সেটা হলো আমি এখানে যে কোনো এই সরলরেখার উপর যে কোনো একটি বিন্দু নিব। ধরে নিলাম এই বিন্দুর নাম ডি বিন্দু নিলাম। এখন কেন্দ্র ও এবং ডি যোগ করি। এখন ওডি যোগ করেছি। আচ্ছা, এখন ওডি এর এই যে এ ডি ও যে কোণ উৎপন্ন করে সেই কোণের সমান করে ডি ও এ বরাবর একটি কোণ অঙ্কন করব। ধরে নিই ডি ও জি কোণ অঙ্কন করব। অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটাই আমি এখানে অঙ্কন করব। এখন যদি এই দুইটা বিন্দু আমি যোগ করে দিই, ধরে নিলাম ডি ও এম কোণ অঙ্কন করলাম, যা এই ও এম রশ্মি বৃত্তকে বি বিন্দুতে
বা বি না বলে আমি বলতে পারবো যে পি বিন্দুতে ছেদ করেছে। এখন ওপিকে পিছনের দিকে বর্ধিত করি। পিছনের দিকে বর্ধিত করলে তাই বৃত্তকে আবার ধরলাম কিউ বিন্দুতে ছেদ করলো। এখন এবং পি এবং কিউ বিন্দুতে আমি লম্ব অঙ্কন করব। এখন যদি এই দুটো বিন্দু আমি যোগ করে দিই, কিউ এবং এই দুটো বিন্দু, তাহলে আমরা আমাদের লম্ব পেয়ে যাব। তাহলে এই লম্বটা যেহেতু অঙ্কন করেছি এবং এই সরলরেখা আমি এই কোণের সাথে সমান করে এঁকেছি, তার মানে আমি বলতে পারি এটা, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যেহেতু এ বি সরলরেখা, এখানে একটা এ বি সরলরেখা এবং এখানে এই ও এম বা পি কিউ, এই যে এটা একটা সরলরেখা এবং এখানকার দেখেন এই দুটাকে যদি ছেদ করেছে, তার মানে এদের দুইটার একান্তর কোণগুলো আমি যদি এই কোণটাকে সমান করে এঁকেছি, তার মানে একান্তর কোণ যদি সমান হয়, তার মানে এই দুইটাকে আমি সমান্তরাল সরলরেখা বলতে পারি। তাহলে এই দুটো যদি সমান্তরাল সরলরেখা হয়, তাহলে এই লম্বটা যদি এই সরলরেখার উপর লম্ব হয়, তাহলে এই সরলরেখার উপরও লম্ব হবে। একইভাবে আমি পি বিন্দুতে আরেকটি লম্ব অঙ্কন করব, যেটা হবে এই সরলরেখার উপর লম্ব এবং আমার ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক। তাহলে এই বিন্দু এবং এই বিন্দু আমি যোগ করে দিই। এখানে আমরা যে দুটি লম্ব অঙ্কন করেছি, লম্বগুলোকে যদি আমি নাম দিই যে এটা হলো আমার ই এফ লম্ব এবং এটা হলো এটা কি নাম দিব, আর এস লম্ব। আচ্ছা, তাহলে এখন যদি আমরা আমাদের অঙ্কন লিখতে চাই, আমি কিভাবে লিখতে পারবো? বিশেষ নির্বাচনের পর যদি আমি অঙ্কন লিখতে চাই, আমার প্রথমে হবে যে এ বি এর উপর যে কোনো একটি বিন্দু ডি নিই এবং ওডি যোগ করি। এ বি এর উপর যে কোনো বিন্দু ডি নেই, ওডি যোগ করি। পরবর্তী কি করব? পরবর্তীতে এ ডি ও এর সমান করে কোণ এ ডি, এখানে লিখি কোণ এ ডি ও সমান সমান ও ডি এম অঙ্কন করি। কোণ ও ডি ও এম অঙ্কন করি, ডি ও এম অঙ্কন করি, অর্থাৎ এই কোণটা সমান করে এই কোণটা আমি অঙ্কন করেছি। তাহলে আমি বলতে পারবো যে ও এম আমার বৃত্তকে পি বিন্দুতে ছেদ করেছে, ও এম বৃত্তকে পি বিন্দুতে ছেদ করেছে। ও পি পিছনের দিকে বর্ধিত করি যেন বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। ও পি পিছনের দিকে বর্ধিত করি যেন বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে, কিউ বিন্দুতে ছেদ করে। এখন পি এবং কিউ বিন্দুতে আমি লম্বগুলো অঙ্কন করব। তাহলে আমি বলতে পারি পি ও কিউ বিন্দুতে, এখানে আমি কি লম্ব অঙ্কন করেছি? আর এস লম্ব ওপি, আর এস লম্ব ওপি, এবং এখানে যদি আমি বলি তাহলে ইএফ লম্ব ও কিউ অঙ্কন করি। যে দুটি লম্ব এ বি এর উপরও লম্ব হবে, বা এখান থেকে লিখতে পারবো যারা এ বি সরলরেখার উপরও লম্ব। তাহলে ইএফ এবং আর এসই হলো আমাদের নির্ণেয় স্পর্শক। সুতরাং ই এফ ও আর এস ই
নির্ণেয় স্পর্শক, কারণ তারা এই বৃত্তের ছেদবিন্দু দিয়ে লম্ব হয়েছে, অর্থাৎ এই বৃত্তকে স্পর্শ করে গিয়েছে, তাহলে এটা স্পর্শক এবং এবি এর উপর লম্ব। আমার এখনকার সম্পাদ্য দেওয়া আছে, কোনো বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকো যেন এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। অর্থাৎ আমাকে একটা বৃত্ত আঁকতে হবে এবং বৃত্তটার দুটি স্পর্শক আঁকতে হবে, যেই স্পর্শক দুটি পরস্পর 60 ডিগ্রি কোণে থাকে। তাহলে আমি শুরু করি, একটা বৃত্ত এঁকে নিই। আচ্ছা, তো এই অঙ্কনটা করার আগে আমাকে আমার এই বৃত্তের যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে নিতে হবে। ধরে নিলাম এখানে আমি ব্যাসার্ধ নিলাম, এটা হলো আমার ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবং ও এ আমি একটি ব্যাসার্ধ নিলাম। এখন এই ব্যাসার্ধ থেকে বা কেন্দ্র থেকে 60 ডিগ্রি কোণে আরেকটি ব্যাসার্ধ আমাকে নিতে হবে। আমি বলতে যাচ্ছি যে আমার এখানে যে কেন্দ্রটা আছে, এই কেন্দ্রর সাথে আমার 60 ডিগ্রি কোণে বা এই ব্যাসার্ধের সাথে আমাকে 60 ডিগ্রি কোণে আমি আরেকটি ব্যাসার্ধ নিয়ে নেব। তাহলে দেখা যাচ্ছে এই যে এখানে 60 ডিগ্রি না, সরি 120 ডিগ্রি করে। তাহলে এই যে এখানে দেওয়া আছে আমার, এই যে এটাকে যদি আমি বেস ধরে নিই 0, তাহলে এই যে এখানে হবে 120 ডিগ্রি। তাহলে এই অংশটুকু, তাহলে এখানে যদি আমি এভাবে দাগ করে এঁকে দিই, সেক্ষেত্রে আমি 120 ডিগ্রি কোণ পাবো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই কোণটার মান হবে 120 ডিগ্রি। এখন আমি এই যে দুই বিন্দু, এখানে আমি ও বি আমি ব্যাসার্ধ নিলাম। এখন এই যে এ বিন্দু এবং বি বিন্দু, এই দুই বিন্দুতে আমি স্পর্শক অঙ্কন করব। তাহলে স্পর্শক অঙ্কন করতে হলে কি করতে হবে? আমরা কিন্তু জানি যে স্পর্শকের উপর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ সবসময় লম্ব হবে। তাহলে যদি আমি এই ব্যাসার্ধের উপরে একটি লম্ব অঙ্কন করি, তাহলে আমি স্পর্শকটা পাবো। তাহলে সেটা আমি করি। একইভাবে এটার উপর বি বিন্দুর উপরেও আমি লম্ব অঙ্কন করে নিব। এখন আমি এদের যোগ করে দিই। তাহলে এখানে দেখা যাচ্ছে এই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই বিন্দু আমি ধরলাম পি বিন্দু। তাহলে আমাকে অন্তর্ভুক্ত কোণ হবে 60 ডিগ্রি। যে পি বিন্দুতে এই কোণটা হবে আমার 60 ডিগ্রি। এটাই আমাকে অঙ্কন করে দেখাতে বলেছে যে কোনো একটি বৃত্ত আছে, এই বৃত্ত দুটি স্পর্শক, এই যে এ পি স্পর্শক এবং বিপি স্পর্শক, এবং এদের অন্তর্ভুক্ত কোণ হবে 60 ডিগ্রি। তাহলে কীভাবে 60 ডিগ্রি হলো? কারণ দেখেন এখানে কিন্তু আমরা একটা চতুর্ভুজ অঙ্কিত করেছি। এই যে ও এ পি বি, এই চতুর্ভুজটা আমি অঙ্কন করেছি। আমরা কি জানি? চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি। তাহলে দেখেন এই যে এখানে ও বি পি, এই কোণটা 90 ডিগ্রি কোণ, আবার ও এ পি এই কোণটাও 90 ডিগ্রি কোণ, কারণ আমার স্পর্শবিন্দুকে আমি ব্যাসার্ধের উপর স্পর্শক লম্ব হয়। তো 90 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি। আবার দেখেন এই যে এখানে ও বি ও এ, এই কোণটা 120 ডিগ্রি এবং তার বিপরীত কোণটা অবশ্যই দুটা মিলিত যোগফল 180 ডিগ্রি হতে হবে। তাহলে এটার মান হবে 60 ডিগ্রি। তাহলে আমি এটা দেখালাম যে অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। তাহলে আমরা আমাদের অঙ্কনটা লিখে ফেলি। তাহলে আমরা কি করেছি? আমরা একটি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত নেই, লিখি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত নেই। এখন ও কেন্দ্র হতে যে কোনো একটি ব্যাসার্ধ ও এ নেই। ও কেন্দ্র হতে যে কোনো ব্যাসার্ধ ও এ নেই। এখন ও এ ব্যাসার্ধের সাথে 120 ডিগ্রি কোণ করে আরেকটি ব্যাসার্ধ ও বি নেই। ও এ ব্যাসার্ধ এর সাথে 120 ডিগ্রি কোণ করে আরেকটি ব্যাসার্ধ বা অপর একটি ব্যাসার্ধ কি ও বি নেই।
ও বি নেই। এখন দেখেন তাহলে ও এ এবং ও বি এর মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। এখন এই যে এ বিন্দু এটা হলো স্পর্শ বিন্দু, আবার বি বিন্দু এই স্পর্শ বিন্দু, তাহলে আমি এখন লিখব যে আমি ও এর উপর একটি লম্ব এবং ও বি এর উপর লম্ব অঙ্কন করি। তাহলে কি ও এ এর উপর লম্ব কি অঙ্কন করেছি? এপি অঙ্কন করি বা পি এ আঁকি। একইভাবে ও বি এর উপর লম্ব, ও বি এর উপর লম্ব পিবি আঁকি। লম্বদ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করে, লম্বদ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করে, পি বিন্দুতে ছেদ করে। তাহলে আমার এই যে পি বিন্দু ছেদ করে, তাহলে আমি সেটাই তো পেলাম যে আমার পি কোণ হবে 60 ডিগ্রি কোণ। সেটা আমি আগে দেখেছি, অন্তর্ভুক্ত কোণ হবে 60 ডিগ্রি কোণ। তাহলে আমার যে বলেছে কোনো বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকো, তাহলে স্পর্শকগুলো কী কী হবে? স্পর্শক হবে পিবি এবং পিআই স্পর্শক, যারা এই পি বিন্দুতে 60 ডিগ্রি, অন্তর্ভুক্ত কোণ হবে 60 ডিগ্রি। তাহলে আমি বলতে পারবো নির্ণয় স্পর্শক দুটি হলো পিএ এবং পিবি। সুতরাং নির্ণয়, আচ্ছা এখান থেকে লিখে দিই যে যেহেতু লম্বদ্বয় পরস্পর পি বিন্দু ছেদ করে, তাহলে এ পি বি এর মান হবে 60 ডিগ্রি। কোণ এ পি বি সমান সমান 60 ডিগ্রি। সুতরাং নির্ণয় স্পর্শক দ্বয় হবে কি কি? এপি ও বিপি। এটাই আমাকে দেখাতে বলেছে। আমার এখনকার জ্যামিতিতে বলা হয়েছে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 4.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের পরিবৃত্ত আঁকো এবং ওই বৃত্তের ব্যাসার্ধ আমাকে নির্ণয় করে দেখাতে হবে। তাহলে আমরা আগে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেই মান অনুযায়ী আমার বাহুগুলো এঁকে নিই। আমাকে দেওয়া আছে 3 সেন্টিমিটার, আমি 3 সেন্টিমিটারের সমান করে একটা বাহু নিলাম। পরবর্তীতে দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাহলে 4 সেন্টিমিটারের সমান করে আরেকটি বাহু নিলাম। এবং পরবর্তীতে দেওয়া আছে 5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার, তাহলে 4.5 সেন্টিমিটার সমান করে আমি আরেকটি বাহু নিয়ে নিলাম। ধরলাম এটা হলো আমার এ বাহু, এটা বি বাহু এবং এটা সি বাহু। তাহলে আমরা আমাদের মূল যে অঙ্কনটা সেটা করি। দেখেন যে কোনো একটি রশ্মি নিয়ে নিই আমি। ধরলাম যে কোনো রশ্মি আমি এসি নিলাম। এসি থেকে এ বাহু সমান করে এ বি অংশ কেটে নিই। এই যে এ বাহুর সমান করে আমি এ বি অংশ কেটে নিব। তাহলে এই যে এ বি অংশ কেটে নিব। এবার এ বি অংশের এ বিন্দুকে কেন্দ্র করে বি এর সমান করে এবং বি বিন্দু কেন্দ্র করে সি এর সমান করে দুটি বৃত্তচাপ অঙ্কন করব। বি বিন্দু কেন্দ্র করে আর বি বিন্দুকে কেন্দ্র করে সি এর সমান করে। এবার দুটি বৃত্তচাপকে যোগ করে দিব এই বিন্দু এবং বি বিন্দুর সাথে। তাহলে আমি ধরে নিলাম এই বিন্দুটা হলো পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা হলো আমার এ বি ডি নির্ণয় আমার ত্রিভুজটা। এখন এ বি ডি ত্রিভুজে আমার পরিবৃত্ত অঙ্কন করে দেখাতে হবে। তাহলে এ বি ডি ত্রিভুজে পরিবৃত্ত অঙ্কন করতে হলে আমাকে দুইটা বাহুর লম্ব দ্বিখণ্ড করে নিতে হবে। তাহলে আমরা এডি এবং বিডি এর লম্ব দ্বিখণ্ড অঙ্কন করি। যদি আমি এখন যোগ করে দিই, একইভাবে এডি এর লম্ব দ্বিখণ্ডকে আমরা অঙ্কন করে নিব। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি যদি এদের নামগুলো দিয়ে দিই যে এ বি এর লম্ব দ্বিখণ্ডক এম এন এবং এডি এর লম্ব দ্বিখণ্ডক
পি কিউ। এই লম্ব দ্বিখণ্ডকদ্বয় পরস্পর আমার ছেদ করেছে। তাহলে এটা হলো আমার যে বিন্দুতে ছেদ করেছে সেটা হলো ও আমার কেন্দ্র হবে, অর্থাৎ এটা হবে আমার পরিকেন্দ্র। এই কেন্দ্রকে সমান এই ও বিন্দুকে কেন্দ্র করে ও ডি বা ও এ বা ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমি বৃত্ত অঙ্কন করি তাহলে সেটাই হবে আমার এবিডি ত্রিভুজের পরিবৃত্ত। তাহলে আমরা যদি সেটা করি, আমি ও থেকে ডি এর সমান করে ব্যাসার্ধ নিয়ে বৃত্তটি অঙ্কন করছি। তাহলে এখানে আমার এই যে ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র থেকে আমি যদি এটাকে যোগ করে দিই, ওডিয়া সমান ব্যাসার্ধ নিয়ে আমি যে বৃত্তটি অঙ্কন করব সেই বৃত্তটি কিন্তু আমার পরিবৃত্ত হবে। দেখেছেন যে আমার এ বিন্দু, বি বিন্দু এবং ডি বিন্দু দিয়ে বৃত্তটি গেছে। তাহলে আমাদের নির্ণয় আমি বৃত্তটি অঙ্কন করলাম। তাহলে আমরা আমাদের অঙ্কনটা লিখে ফেলি। তাহলে অঙ্কন আমি কী লিখতে পারবো, প্রথমে আমাদের যে বাহুগুলো আছে সেই বাহুগুলো আমাকে ত্রিভুজে অঙ্কন করতে হবে। তাহলে আমি লিখি যে এসি এক যে কোনো রশ্মি, এসি যে কোনো রশ্মি হতে এ এর সমান করে, এ এর সমান, এই যে এ বাহু এর সমান করে এ বি অংশ কেটে নিই, এ বি অংশ কেটে নেই। আচ্ছা, এ বি এর এ কে কেন্দ্র করে, এ বি এর এ এবং বি কে কেন্দ্র করে সি এবং ডি এর সমান করে, সি বাহু বা ডি বাহু সমান করে দুটি বৃত্তচাপ আঁকি। এ বি এর এ ও বি কে কেন্দ্র করে যথাক্রমে বি ও সি বাহু সমান করে, বাহুর সমান করে দুটি বৃত্তচাপ অঙ্কন করি, দুটি বৃত্তচাপ একই দিকে অঙ্কন করি, দুটি বৃত্তচাপ একই দিকে অঙ্কন করি, বৃত্তচাপ দ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, বৃত্তচাপ দ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে। এখন এবিডি ত্রিভুজের আমাকে হলো কি করতে হবে, পরিবৃত্ত অঙ্কন করতে হবে। আচ্ছা, তাহলে এবিডি ত্রিভুজের পরবর্তী আমি কি করব, এবিডি ত্রিভুজের এডি এবং বিডি বাহুর লম্ব দ্বিখণ্ডক লিখি, ত্রিভুজ এ বি ডি এর এডি ও বিডি বাহুর লম্ব দ্বিখণ্ডক যথাক্রমে এডি বাহুর লম্ব দ্বিখণ্ডক কি এমএন এবং বিডি বাহুর লম্ব দ্বিখণ্ডক পি কিউ। তাহলে এমএন ও পি কিউ আঁকি। তাহলে আমরা লম্ব দ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দু ছেদ করে, লম্ব দ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে, এখন আমরা লিখতে পারি যে ও হল আমি এই বৃত্তের পরিকেন্দ্র। তাহলে ও ডি যোগ করি বা ও এ ও বি যোগ করি, লিখি ও ডি যোগ করি। এখন ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করি, ওকে কেন্দ্র করে ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করি যা এ বি ডি ত্রিভুজের পরিবৃত্ত, যা এ বি ডি ত্রিভুজের পরিবৃত্ত। তাহলে এটাই হলো আমার নির্ণয় পরিবৃত্ত। আচ্ছা, পরবর্তী দেখেন এখানে বলা হয়েছে ওই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো।
তাহলে আমরা দেখি, যদি আমাদের এখানে স্কেল দিয়ে মেপে দেখি যে এদের এই বৃত্তটার ব্যাসার্ধ কতটুকু হবে। বৃত্তের ব্যাসার্ধ 2.4 সেন্টিমিটার, আসলে এটাই আমাকে দেখাতে বলেছে। আমাদের এখনকার জ্যামিতি বলা হয়েছে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ ABC এর AC বাহুকে স্পর্শ করিয়ে একটি বহির্বৃত্ত অঙ্কন করো বা আঁকতে হবে। তাহলে আমরা করি। আমাকে দেওয়া হচ্ছে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকতে। তাহলে আমরা 5 সেন্টিমিটার বাহু নিয়ে নিই। তাহলে এই যে এখানে যে 5 সেন্টিমিটার বাহু ধরলাম, এটা এই বাহু, যেটা মান দেওয়া আছে 5 সেন্টিমিটার। এখন আমরা একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। তো তার আগে আমি যে কোনো একটি রশ্মি নেই, ধরলাম AM রশ্মি নিলাম। তাহলে AM রশ্মি থেকে আমি A এর সমান করে একটি বৃত্তচাপ বা অংশ কেটে নিব। যে A এর সমান করে AM থেকে একটি অংশ কেটে নিলাম, ধরে নিলাম তার মান হলো B। এখন A ও B কে কেন্দ্র করে একই সমান ব্যাসার্ধ নিয়ে বা একই বাহু সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করব। ধরি বৃত্তচাপ দুটি পরস্পর C বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমি এখন AC এবং BC যোগ করে দেই। তাহলে আমার একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এখন আমাকে বলা হয়েছে এর AC বাহুকে, এই যে AC বাহুকে স্পর্শ করে একটি বহির্বৃত্ত অঙ্কন করতে হবে। তার জন্য আমাকে আসলে AC বাহুর উপর বহির্বৃত্ত অঙ্কন করার জন্য আমার BC বাহু এবং AB বাহুকে বর্ধিত করে নিতে হবে। বর্ধিত করে নিই। এখানে আমার BC বাহুকেও বর্ধিত করতে হবে। এখন এখানে যে বর্ধিত করার পর যে CA ধরে নিলাম BE পর্যন্ত বর্ধিত করেছি, আর এখানে F পর্যন্ত বর্ধিত করেছি। তাহলে এখন CAF যে একটি একটি কোণ তৈরি হয়েছে এবং ACF যে একটি কোণ তৈরি হয়েছে, এই বর্ধিতাংশের উপর সেই কোণগুলোর সমদ্বিখণ্ডক নির্ণয় করতে হবে। তাহলে CAE বর্ধিতাংশের উপর যে কোণ তৈরি হলো, তার সমদ্বিখণ্ডক আমরা নির্ণয় করছি। একইভাবে ACF এর যে বর্ধিতাংশ বা বর্ধিতাংশ কোণ, সেই কোণটার আমি সমদ্বিখণ্ডক নির্ণয় করে নিব। এখন এই দুটোকে আমি যোগ করে দিই। কোণের সাথে এই কোণ যোগ করলে এইটুকু আসবে, আবার এই কোণের সাথে এই কোণ যোগ করলে এইটুকু আসবে। এখন আমরা ধরে নিই যে এসিকে এ কোণ এবং সি কোণকে সমদ্বিখণ্ডিত করার পর যে আমরা যে দুটি সমদ্বিখণ্ডক পেলাম, সমদ্বিখণ্ডক দুই পরস্পর পি বিন্দুতে ছেদ করে। এখন পি বিন্দু হতে এসির উপর লম্ব অঙ্কন করতে হবে। তাহলে লম্ব কীভাবে অঙ্কন করব? এই পিকে কেন্দ্র করে যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে আমি এখান থেকে দুটি অংশ একটি চাপ কেটে নিব। চাপ কেটে নেওয়ার পর যে দুইটা বিন্দুতে ছেদ করেছে এদের সমান নিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ কেটে নিব। পরবর্তীতে এই দুটোকে যদি আমি যোগ করে দিই, তাহলে আমি আসলে এসি এর ওপর পি হতে একটি লম্ব অঙ্কন করতে পারবো। তো আমি এই দুটোকে এই পর্যন্তই বর্ধিত করলাম, যাতে আমি এসির ওপর পি হতে একটি লম্ব অঙ্কন করেছি। ধরলাম পি কিউ লম্ব অঙ্কন করেছি। এখন এই পি কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে পি এবং কিউ, এই পি কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমি একটি বৃত্ত অঙ্কন করি, সেক্ষেত্রে বৃত্তটি এসিকে
এসিকে স্পর্শ করে যাবে এবং বহির্বৃত্ত হবে। তাহলে অঙ্কন করি। এখানে আমার লেখার উপরে একটু উঠে গেছে, কারণ বৃত্তটা অনেক বড় হয়েছে, যেহেতু আমি 5 সেন্টিমিটার করে নিয়েছি। তাহলে আপনারা দেখতে পারলেন যে আমার এসি বাহুকে যে স্পর্শ করে গিয়েছে এবং এসি বাহুর এই ত্রিভুজটার বাইরে অর্থাৎ বহির্বৃত্ত আমি অঙ্কন করেছি। তাহলে এটাই হলো আমার বৃত্ত। তাহলে এখন যদি আমি এখানে অঙ্কনটা লিখতে চাই, আমি কি লিখব? আমি লিখব 5 সেন্টিমিটার একটি সমবাহু ত্রিভুজ হলো 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ এবিসি। 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এবিসি। এখন এবিসি এর এসি বাহুকে স্পর্শ করিয়ে একটি বহির্বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে এখন দেখেন, এবিসি আমি ত্রিভুজ আঁকলাম। এখন এবিসি এর এবি বাহু এবং বিসি বাহুকে বর্ধিত করি। লিখি এবি বাহুকে আমি ই পর্যন্ত বর্ধিত করি, ই পর্যন্ত, এবং এখানে বিসি বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করি। এখানে এবি না লিখে বিএ লিখব, কারণ আমি বিএ বরাবর আমি বর্ধিত করেছি। আবার এখানে লিখব বিসি বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করি। আচ্ছা, এখন যে দুটো কোণ উৎপন্ন হলো, যে সি এ ই কোণ এবং এ সি এফ কোণ, এদের সমদ্বিখণ্ডক নির্ণয় করতে হবে। তাহলে আমি লিখি যে কোণ সি এ ই এর সমদ্বিখণ্ডক কি? এপি এবং এ সি এফ এর সমদ্বিখণ্ডক কোণ এ সি এফ এর সমদ্বিখণ্ডক সিপি নির্ণয় করি বা সিপি আঁকি। তারা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে, তারা পরস্পর পি বিন্দুতে ছেদ করে। এখন পি হতে এসি এর উপর লম্ব পি কিউ অঙ্কন করি। পি হতে এসি বাহুর উপর লম্ব পি কিউ অঙ্কন করি। এখন এই পি কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। পি কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। তাহলে নির্ণয় বৃত্তটি হবে আমাদের এই বৃত্তটা, যে বৃত্তটা আমাকে চেয়েছে যে আমার এবিসি একটি সমবাহু ত্রিভুজের এসি বাহুকে বহিঃস্পর্শ করে আমার যে বৃত্তটি অঙ্কন করতে হবে। সুতরাং এই বৃত্তটি নির্ণয় বৃত্ত, বৃত্তটি নির্ণয় বৃত্ত, বা যে বৃত্তটা আমাকে তৈরি করতে বলা হয়েছে। আমাদের এখনকার জ্যামিতি বলা হয়েছে একটি বর্গের অন্তর্বৃত্ত ও বহির্বৃত্ত আঁকো। তাহলে প্রথমে আমরা আমাদের একটি বর্গ অঙ্কন করে নিই। তো বর্গ অঙ্কন করে নিতে হলে প্রথমে আমরা যে কোনো একটি রশ্মি নিই। ধরে নিলাম এ এম রশ্মি নিলাম। এখন এ এম রশ্মির উপর এ বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করব। এখন আমরা এই বিন্দুর উপর লম্ব অঙ্কন করে নিই। এখন এই বিন্দু থেকে যে কোনো
বাহু সমান করে ধরলাম এই বাহু এ বিন্দু থেকে বা এ এম থেকে আমি যে কোনো একটি বাহু সমান এ বি কেটে নিই। এখন এ বি এর সমান করে আমি এই উপরে যে লম্ব এঁকেছিলাম, ধরেন এ এল লম্ব অঙ্কন করেছি, এ এল থেকে এ বি এর সমান করে এ ডি অংশ কেটে নিলাম। অর্থাৎ আমি বলতে যাচ্ছি এ এম থেকে যে কোনো আমি রশ্মি বা যে কোনো বাহু সমান এ বি কেটে নিয়েছি এবং এ বি এর সমান করে এখানে এ এল অংশ থেকে এ ডি অংশ কেটে নিয়েছি। এখন আবার একই ব্যাসার্ধ নিয়ে বা বাহু সমান করে ডি বিন্দু থেকে একটি বৃত্তচাপ আঁকি এবং এখানে বি বিন্দু থেকে আরেকটি বৃত্তচাপ আঁকি এবং তারা পরস্পর সি বিন্দুতে ছেদ করে। এখন আমি বিসি এবং ডিসি যোগ করে দিই। তাহলে এটা হলো এ বি সি ডি হলো আমার নির্ণেয় বর্গক্ষেত্র। এখন এই বর্গক্ষেত্রে অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত অঙ্কন করতে হবে, আর তার জন্য আমাকে এই বর্গক্ষেত্রের কর্ণগুলো অঙ্কন করে নিতে হবে। তাহলে আমি এ এবং সি যোগ করি এবং বি ও ডি যোগ করে নিই। মনে করি তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখন আমার ও বিন্দু হতে এ বি বিসি সিডি বা এডি যে কোনো বাহুর উপর আমার লম্ব অঙ্কন করতে হবে। লম্বটা কেন অঙ্কন করতে হবে? ওই লম্বের সমান করে আমি আসলে আমার এই বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করতে পারবো। তাহলে আমি যদি অঙ্কন করি যে ও হতে আমি যদি এ বি এর উপর একটা লম্ব অঙ্কন করতে চাই, ক্ষেত্রে এভাবে আমি একটু বৃত্তচাপ নিলাম এবং এই বৃত্তচাপে সমান করে দুটি অংশ ছেদ করলাম। ছেদ করলে আমরা এখানে একটা আমাদের নির্ণয় লম্বটা পাবো। তো আমি ও থেকে এ বি পর্যন্তই আমার লম্বটা অঙ্কন করলাম। তাহলে এখন দেখেন, এখন ও থেকে ধরে নিলাম তা এ বি বাহুকে এন বিন্দুতে ছেদ করেছে। এখন ও এন এর সমান ব্যাসার্ধ নিয়ে এই যে ও এন এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমি একটি বৃত্ত অঙ্কন করি, তাহলে দেখা যাবে বৃত্তটি হলো আমাদের অন্তর্বৃত্ত। আবার পরিবৃত্ত অঙ্কন করার জন্য আমি ওকে কেন্দ্র করে ও এ, ও ডি, ও সি বা ও বি এর সমান যে কোনো একটি সমান করে আমি যদি বৃত্ত অঙ্কন করি, ধরুন আমি ও ডি এর সমান করে বৃত্তটি অঙ্কন করব, তাহলে আমি অঙ্কন করলে সেটাই হবে আমার নির্ণেয় পরিবৃত্ত। তাহলে আমি এখানে অন্তর্বৃত্ত অঙ্কন করলাম, পরিবৃত্ত অঙ্কন করলাম। তাহলে আমরা আমাদের অঙ্কনটুকু লিখে ফেলি। যেহেতু একটি বর্গ এ বি সি ডি বর্গ, এখন এ বি সি ডি বর্গের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে আমি লিখে নিই যে এ বি সি ডি বর্গের এ বি সি ডি বর্গের কর্ণ দুটি এসি এবং বিডি যোগ করি। কর্ণ দুইটি এসি ও বিডি যোগ করি। ধরি তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখানে কি তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে। এখন ও বিন্দু হতে এ বি বিসি সিডি বা এডি যে কোনো বাহুর ওপর একটি লম্ব অঙ্কন করি। তা ধরে নিই ও বিন্দু হতে এ বি এর উপর ও এন লম্ব অঙ্কন করি, ও এন লম্ব অঙ্কন করি। এখন ও এন এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। ও এন এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি, নির্ণেয় বৃত্তই হলো অন্তর্বৃত্ত।
নির্ণেয় বৃত্তই বর্গের অন্তর্বৃত্ত। আবার আমি ওডি, ওসি, ওবি বা ও এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি যদি বৃত্ত অঙ্কন করি তাহলে আমি পরিবৃত্ত পাবো। লিখি আবার ওকে কেন্দ্র করে ও ডি এর সমান করে, এখানে শুধুমাত্র ওডি না, ও এ, ও সি বা ওবি যে কোনো একটি সমান করে বৃত্ত অঙ্কন করি। ওডিও সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। তাহলে নির্ণেয় বৃত্তই হলো আমার বর্গের পরিবৃত্ত। নির্ণেয় বৃত্তই হলো বর্গের পরিবৃত্ত। তাহলে এই দুইটাই আমাকে অঙ্কন করতে বলা হয়েছিল। আমাদের এখনকার জ্যামিতিতে বলা হয়েছে ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তের এবি ও সিডি জ্যা দুটির বৃত্তের অভ্যন্তরে ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ এইসি সমান হাফ অফ কোণ বিওডি প্লাস কোণ এওসি। তাহলে আমরা আগে বৃত্তটি এঁকে নিই, তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে কী বলা হয়েছে। আমাকে প্রথমে বলা হয়েছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আঁকতে হবে। আমি আঁকি। ধরে নিলাম এটা হলো আমার ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এখন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ও সিডি জ্যা বৃত্তের অভ্যন্তরে ই বিন্দুতে ছেদ করে। তাহলে আমি দুটা জ্যা অঙ্কন করি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। ধরে নিলাম এটি হলো এ বি জ্যা এবং এটি হলো সিডি জ্যা। তাহলে আমি অঙ্কন করি এ বি এবং সি ডি। এই দুটি যায় পরস্পর ই বিন্দুতে ছেদ করে। তাহলে এই বিন্দুটা হলো ই বিন্দু। আমাকে প্রমাণ করতে হবে এ ই সি, এই কোণটা এই সি সমান হাফ অফ কোণ বিওডি, বিওডি এবং প্লাস এওসি। তাহলে দেখছেন যে বিওডি এওসি করতে হলে আমাকে আসলে ও এর সাথে সবগুলা যোগ করে দিতে হবে। তাহলে আমি ও এ যোগ করি, ওসি যোগ করি, ওডি যোগ করি এবং ওবি যোগ করি। আচ্ছা, এখন আমরা আমাদের নির্দিষ্ট প্রমাণটা করব। তার আগে আমার একটা অঙ্কন করতে হবে, কারণ অঙ্কনগুলো হলো আমি ও এ, ও বি, ও সি এবং ওডি যোগ করি। তাহলে আমি লিখে নিই অঙ্কন কি ও এ, ও বি, ও সি এবং ওডি যোগ করি। আচ্ছা, এখন আমরা আমাদের প্রমাণে চলে যাই। তাহলে দেখেন প্রমাণের ক্ষেত্রে আমাদের একটি কাজ করতে হবে, সেটা হলো দেখেন তো আমি যদি আমাকে এখানে এই যে ও বিন্দুতে আমার ও হলো আমার বৃত্তের কেন্দ্র। তাহলে কেন্দ্রতে কিন্তু দেখেন তো এই যে বিসি এখানে একটি চাপ আছে। তাহলে বিসি চাপের উপর কিন্তু আমি বি ও সি এটা কিন্তু বলতে পারবো আমার কেন্দ্রস্থ কোণ। বি ও সি এই কোণটাকে আমি বলতে পারবো কেন্দ্রস্থ কোণ। তাহলে এখন যেহেতু এখানে একটি কেন্দ্রস্থ কোণ আছে, তাহলে এখানে যদি কোনো বৃত্তস্থ কোণ আমি পেয়ে থাকি তাহলে আমি বলতে পারবো যে আমার কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের আমরা সম্পর্ক জানি, সেই সম্পর্ক থেকে আমি আমার এই রিলেটেড একটি সম্পর্ক বের করতে পারবো। তাহলে আমরা দেখি, তাহলে আমি যদি দেখি যে বি ও সি এটা কেন্দ্রস্থ কোণ, এখানে কি এটার বৃত্তস্থ কোণ আছে? এখানে কোনো বৃত্তস্থ কোণ নেই। আবার যদি দেখি আমি বিডি আমার একটি চাপ আছে, তাহলে বিডি চাপের উপর কি কেন্দ্রস্থ কোণ কি বি ও ডি, কারণ এই যে কেন্দ্রের সাথে কোণ উৎপন্ন করেছে বিওডি আছে। আর এখানে কি কোনো বৃত্তস্থ কোণ আছে? এই যে বি এ ডি এই কোণটা কিন্তু আমার বৃত্তস্থ কোণ। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি যদি এখানে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের একটি সম্পর্ক আনতে চাই তাহলে বিওডি এবং বিএডি এর মধ্যে আছে, আর আমার এখানেও কোণটা আছে বিওডি। তাহলে আমি এই চাপটাকে নিয়ে কাজ করি। তাহলে আমি লিখি বিডি চাপের উপর
উপর কেন্দ্রস্থ কোণ কি হবে বিওডি, কেন্দ্রস্থ কোণ কোণ বিওডি সমান সমান হবে বৃত্তস্থ কোণ কত 2 ইন্টু বৃত্তস্থ কোণ হবে বিএডি, লিখি 2 ইন্টু বৃত্তস্থ কোণটি হবে কোণ বিএডি। তো এটাকে আমি আরেকভাবে লিখতে পারবো, সুতরাং লিখতে পারবো কোণ বিএডি সমান সমান হাফ অফ কোণ বিওডি, এটা কিন্তু আমি লিখতে পারি। আবার একইভাবে এই যে দেখেন এসি একটি চাপ, তাহলে এসি চাপের উপর কি আছে কেন্দ্রস্থ কোণ এ ও সি, আর বৃত্তস্থ কোণ আছে কি এ ডি সি। তাহলে এখানে আমার এ ও সি আছে, তাহলে আমি এভাবে লিখি যে এসি চাপের উপর এখানে দণ্ডায়মান লিখতে হবে, দণ্ডায়মান। তাহলে এখানেও লিখি এসি চাপের উপর দণ্ডায়মান কি হবে আমার কেন্দ্রস্থ কোণ কত এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি এ ও সি কোণ এ ও সি সমান সমান 2 ইন্টু আমার বৃত্তস্থ কোণ আছে, তাহলে বৃত্তস্থ কোণ আমি কত বলতে পারবো, এখানে বৃত্তস্থ কোণ আছে এডিসি, তাহলে কোণ এডিসি। তাহলে এটাকে আবার আমি কিভাবে লিখতে পারবো কোণ এডিসি সমান সমান হাফ অফ কোণ এ ও সি, এই দুটো আমি লিখতে পারবো। দেখেন তাহলে এখান থেকে আমি দুটি সম্পর্ক পেলাম। তাহলে দেখেন তো এটা কি হাফ অফ বিওডি, এই যে হাফ অফ বিওডি আবার হাফ অফ এওসি, তাহলে এই দুটোকে আমি যোগ করে দিই। আমি লিখলাম এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। তাহলে লিখি 1 যোগ 2, যোগ করে দেখি আমি কি পাই। আমি বাম পক্ষ একসাথে যোগ করলাম, পাবো কোণ বিএডি প্লাস কোণ এডিসি সমান সমান এই পাশে আমি লিখতে পারবো হাফ কমন নিলে কোণ বিওডি প্লাস কোণ এওসি। দেখেন তো আমার ডান পক্ষ কিন্তু প্রমাণ হয়ে গেছে বিওডি প্লাস এওসি, শুধু বাম পক্ষটা আমাকে মিলাতে হবে এইসি বানাতে হবে। তাহলে দেখেন তো বিএডি কোণ কোনটা, বিএডি কোণ এই যে বিএডি কোণ এই কোণটা, আবার দেখুন তো এখানে কি আছে এডিসি কোণ, এডিসি কোণ এই কোণটা। তাহলে এই দুটা কোণ আমার রিলেট করতে কিসে হবে, কার সাথে হবে এইসি কোণের সাথে, এই যে এটা হবে এইসি কোণ, এই কোণের সাথে আমাকে রিলেট করতে হবে। তাহলে দেখেন এখন এই অংশটাকে আমি যদি এখান থেকে বের করতে চাই যে বিএডি কোণ, তাহলে আমি এখানে বিএডির জায়গায় কিন্তু আমি লিখতে পারবো ইএডি কোণ, কারণ আমার বাহু ছোট বড় হলে কোণের কোনো পরিবর্তন হবে না। আমি সুতরাং এখান থেকে লিখবো যে কোণ ইএডি আমি শুধুমাত্র এইসি এর সাথে সম্পর্ক করতে যাচ্ছি, তাহলে প্লাস কোণ দেখুন তো এডিসি কে আমি লিখতে পারি না এডিই, এটা আমি লিখতে পারি কোণ এডিই সমান সমান এই অংশগুলো সেম থাকবে। এখন দেখেন এই যে এখানে আমি বের করলাম ইএডি এবং এডিই, তাহলে দেখেন তো আমি যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি যে এডিই ত্রিভুজ, এখানে যেমন করে আছে আমি যদি আঁকতে চাই ত্রিভুজটা এরকম আছে, ঠিক আছে, তাহলে এটা হলো এ আমার ডি এবং ই ত্রিভুজ। তাহলে দেখেন তো এই ডি ত্রিভুজের এই ডি বাহুকে বর্ধিত করলে আমি সি পাবো, ডিই বাহুকে বর্ধিত করলে ডিসি পাবো। আমরা কিন্তু জানি কোনো একটি ত্রিভুজকে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান হবে। অর্থাৎ এখানে যে ই কোণটা উৎপন্ন হয়েছে এই ই কোণটা হবে আমার এ কোণ এবং ডি কোণের সমান, কোণ এ প্লাস কোণ ডি। অর্থাৎ কোনো একটি ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে এর বর্ধিতাংশে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এই ত্রিভুজের ভিতরের অন্তস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমান। এই সূত্র যদি আমি এখানে অ্যাপ্লাই করি দেখেন তো কি হয়, এ ডি ই এই ত্রিভুজটার মধ্যে দেখেন এই ডিই বাহুকে আমি সি পর্যন্ত যদি আমি চিন্তা করি যে বর্ধিত করা হলো, তাহলে এই যে এখানে এই কোণটা উৎপন্ন হলো, এই যে এই কোণটা এখানে সি এই কোণটা উৎপন্ন হলো, তাহলে এই কোণটা কি হবে এই দুইটার যোগফল, তাহলে এটাই হবে না যে এ ডিই এটার যোগফল এবং ডি এ ই এটার যোগফল। তাহলে এখানে তো এটাই আছে যে ইএডি, এখানে তো
এডি এটা এবং এডি এডিই এটা, এই দুটো যোগফলকে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি না এই কোণটা, আর এই কোণটা কি এইসি কোণ, তাহলে কোণ এইসি, তাই তো, কারণ এটা হলো আমার বহিস্থ কোণ হবে বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। তাহলে এটা সমান সমান কি এই অংশটুকু, তাহলে হাফ অফ কোণ বিওডি প্লাস কোণ এওসি। কেন আমি লিখে দিই, কারণ হলো আমার এই এডিই ত্রিভুজ এ ডি ই এ বহিস্থ কোণ এইসি, বহিস্থ কোণ এইসি অন্তস্থ কোণ দ্বয় বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমান। লিখি ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমান, বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমান। তাহলে এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল যে এইসি সমান সমান হাফ অফ কোণ বিওডি এবং কোণ এওসি, এটা আমি প্রমাণ করেছি। আমাদের এখনকার জ্যামিতি বলা হয়েছে দুটি সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সাধারণ জ্যা এবি, দুটি সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত থাকবে এবং এদের সাধারণ জ্যা থাকবে এবি। বি বিন্দু দিয়ে অঙ্কিত কোনো সরলরেখা যদি বৃত্ত দুটির সাথে পি ও কিউ বিন্দুতে মিলিত হয় তবে প্রমাণ করো যে ত্রিভুজ পি এ কিউ সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সেটা করার আগে আমাকে অঙ্কনটা করে নিই, যে দুটি সমান ব্যাসার্ধ বিশিষ্ট আমার বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে সেটা করি আমি। এই একটা ব্যাসার্ধ এবং পাশে এটাকে ছেদ করে এরকম সমান ব্যাসার্ধের আরেকটি বৃত্ত অঙ্কন করতে হবে। দুটি আমি বৃত্ত অঙ্কন করে নিলাম। ধরলাম এটা হলো ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত এবং এটা হলো ও প্রাইম কেন্দ্রবিশিষ্ট বৃত্ত। আর এখানে এই যে আমাদের সাধারণ চাপ, এখানে আমি যদি যোগ করে দিই এই যে সাধারণ জ্যা এবি, এই দুটোকে যোগ করে দিলে আমি আসলে জ্যাগুলো পেয়ে যাব। এটা হলো আমার এ, এটা হলো বি। তাহলে দেখেন তো এই যে ও প্রাইম কেন্দ্রবিশিষ্ট বৃত্তের জ্যা হবে এবি, আবার ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ক্ষেত্রেও জ্যা হবে এবি এবং তারা পরস্পর এই দুইটা বৃত্তেরই সাধারণ জ্যা। এখন বলেছে বি বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা, তাহলে এখানে একটি সরলরেখা অঙ্কন করি বি বিন্দু দিয়ে। বলা হয়েছে বি বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা বৃত্ত দুটির সাথে পি ও কিউ বিন্দুতে মিলিত হয়। তাহলে এই যে পি বিন্দুতে মিলিত হয়েছে এবং অন্যটি কিউ বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করো যে ত্রিভুজ পি এ কিউ সমদ্বিবাহু। তাহলে আমরা সেক্ষেত্রে এপি এবং এ কিউ যোগ করি। এখন আমরা আমাদের নির্ণয় প্রমাণে চলে যাই। নির্ণয় প্রমাণ যাওয়ার আগে আমাকে একটা অঙ্কন করেছি, সেটা হলো আমি এপি এবং এ কিউ যোগ করেছি, সেটা লিখে নিই। অঙ্কন হলো এপি ও এ কিউ যোগ করি। এখন আমরা আমাদের প্রমাণে চলে যাই। দেখেন দুইটাই কিন্তু সমান সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত এবং তাদের সমান সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তেরও জ্যাগুলাও সমান সমান। তাহলে এখানে আমি বলতে পারবো যে দেখেন তো এই জিনিসটাকে আমি যদি এই বৃত্তটাকে কল্পনা করে আমি বলতে পারবো না যে এ পি বি বৃত্ত। তাহলে দেখেন এখানেও একটি চাপ আছে, এখানেও একটি চাপ আছে। তো এই দুটোকে আলাদা করার জন্য আমি একটু নাম দিয়ে নিই। আমি লিখতে পারবো এপি, এটাও নাম দিলাম ই, এটা নাম দিলাম এফ। তাহলে এখন দেখেন আমি বলতে পারবো এ পি বি ই এই বৃত্তে, তাহলে এ পি বি ই ও, আর এই বৃত্তটা কি এ কিউ বি এফ, এ কিউ বি এফ, এ কিউ বি এফ বৃত্তে এত বৃত্তে দেখেন বৃত্তের মধ্যে কি হয়, এই বৃত্তের মধ্যে আমার যে সাধারণ সমান সমান ব্যাসার্ধ বিশিষ্ট হয় এবং সাধারণ এই জ্যাটা এবি জ্যায় এটাও কিন্তু আমার সমান।
তাহলে সেক্ষেত্রে আমি একটা সূত্র থেকে লিখতে পারি যে আমরা জানি যে সমান সমান ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের, ধরে নিলাম এখানে একটা বৃত্ত আছে, এখানে একটা বৃত্ত আছে, যার ব্যাসার্ধ দুইটা সেম ব্যাসার্ধের, সমান সমান ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের সমান যায় এখানেও যদি 3 সেন্টিমিটার যায় হয়, এটাও 3 সেন্টিমিটার যায়, তাহলে সমান সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমান সমান জ্যায়দ্বয় যে চাপ উৎপন্ন করে, এই যে চাপটা উৎপন্ন করছে এই চাপদ্বয় হবে সমান। তাহলে এইটা এখানেও কিন্তু অ্যাপ্লিকেবল। এটাও আমি দেখেছি যে আমার এপিবি এই বৃত্তটা এবং AQBF এই বৃত্তটা সমান সমান ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে সমান সমান ব্যাসার্ধ বিশিষ্টের মধ্যে আবার সাধারণ জ্যা আছে AB জ্যা, অর্থাৎ দোনোটারই সেম জ্যা, মানে জ্যা দুইটাই সমান। তাহলে লিখি বৃত্তে না লিখে সমান সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে, সমান সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে এ বি সাধারণ জ্যা, অর্থাৎ দোনোটার বৃত্তেরই জ্যা হলো এবি সাধারণ জ্যা। যেহেতু এবি সাধারণ জ্যা, তাহলে আমি কি বলতে পারবো, আমি বলতে পারবো এদের চাপ দুগুলো সমান, অর্থাৎ এই যে AEB এইটি যে চাপ এবং AFB এই চাপ, এই দুটা চাপ সমান হবে। আমি লিখতে পারবো চাপ AEB সমান সমান চাপ AFB। এইটা আমি এই সূত্র অনুসারে লিখতে পারবো। আবার আরেকটা জিনিস জানি আমরা যে সমান সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমান সমান চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণগুলো সমান, অর্থাৎ এই যে সমান সমান দুইটা বৃত্ত, এদের ব্যাসার্ধ সমান এবং এদের যে চাপ সৃষ্টি করে এই চাপগুলোও সমান। এই চাপের উপর যত বৃত্তস্থ কোণে আঁকা হোক না কেন এই বৃত্তস্থ কোণের সমান হবে। তাহলে সেক্ষেত্রে আমি এখানে লিখতে পারি যে সমান সমান চাপ কোনগুলা AEB ও AFB এর উপর অবস্থিত বৃত্তস্থ কোণগুলো সমান, উপর অবস্থিত বৃত্তস্থ কোণগুলো সমান। তাহলে এখন দেখেন তো এই যে AEB এই চাপের উপর কোন, প্রথমে কি AEB চাপের উপর বৃত্তস্থ কোণ কোনটি, APB। তাহলে আমি লিখতে পারবো কোণ APB সমান সমান কী হবে, এই যে AFB এই চাপের উপর বৃত্তস্থ কোণ, অর্থাৎ AQB হবে কোণ AQB। এটা আমি লিখতে পারবো। এখন দেখেন এই যে APB কে আমি APQ আকারে লিখতে পারি, কারণ শুধু বাহু ছোট বড় করেছি। তাই আমি লিখতে পারবো বা কোণ APQ সমান সমান এখানে AQB কে আমি AQP পর্যন্ত লিখতে পারবো, কোণ AQP। এখন দেখেন এই যে ত্রিভুজ APQ এই দুইটা ত্রিভুজের মধ্যে কিন্তু APQ কোনটা এই কোণ এবং AQP এই কোণটা। তাহলে যেহেতু দুইটা কোণ আমাদের কোন একটা ত্রিভুজের মধ্যে এই দুইটা কোণ সমান, তাহলে আমি বলতে পারবো ওই ত্রিভুজের ওই কোণ দ্বয়ের বিপরীত বাহুগুলোর অনুপাতও সমান হবে। অর্থাৎ এখানে শুধু এই দুইটা কোণ যদি আমার সমান হয়, তবে এর বিপরীত বাহু AP এবং এর বিপরীত বাহু AQ এই দুইটাও সমান হবে। তো আমি লিখি ত্রিভুজ APQ এ কোণ APQ সমান সমান কোণ AQP হওয়ায়, যেহেতু দুইটা কোণ সমান, সুতরাং আমি বলতে পারবো যে APQ এর বিপরীত বাহু কোনটা, AQ সমান সমান AQP এর বিপরীত বাহু AP, কারণ সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান হয়। লিখে দিই সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান হয়।
তাহলে যেহেতু সমান হয় তাহলে এ কিউ সমান সমান এপি বলতে পারি, এ কিউ সমান সমান এপি। তাহলে কি আমি বলতে পারি না যে আমার এ পি কিউ ত্রিভুজটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এর এ কিউ এবং এপি দুই বাহু সমান। সুতরাং আমাকে যেটা বলা হয়েছিল ত্রিভুজ পি এ কিউ এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। প্রমাণ করতে বলা হয়েছিল। 90 ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন, আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।